সাদিক কায়েমদের হাত ধরেই, ভিপি সাদিক কায়েমের কথা বলছি, ওদের হাত ধরেই জামাত ক্ষমতায় আসবে। সাদিক কায়েমরা অসাধারণ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন। ওয়াকার গতকালকে খুব স্পষ্ট, খুব চাচাচলা কথা কইছে, কোনো রাগঢাক করেনি, এটা ভালো। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে শরিয়া আইন নিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে। এখানে থাকতে পারছি না, আমার ভালো লাগছে না এখানে, আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে মুক্তি পাচ্ছেন, আজকে স্বাধীন হচ্ছেন। বিএনপির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার নড়ে চড়ে বসেছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারের অ্যাকশন শুরু, ঘটনা শুরু হয়ে গেছে। সামনের 2-3টা দিন বাংলাদেশের জন্য আসলে একটা অভাবনীয় চিন্তার ব্যাপার। মানুষ বুঝে উঠতে পারছে না সামনের দিনগুলো কেমন আসছে বা কেমন হবে। আপনারা দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত নিউইয়র্ক সিটিতে আসে তারে বাইন্দা রাখুন, মানে গ্রেফতার করুন, এরকম হুমকিও দিছে। উনি যখন প্রথম এই ফেসবুকে ঘোষণা দিল যে আমি মেয়র হইতে চাই, অনেকে হাসাহাসি করতো, আর মুসলমান বইলা বুঝে নিত। অনেক কটূক্তি ওনাকে শুনতে হয়েছে, অনেক অপবাদ শুনতে হয়েছে, অনেক রকম মিথ্যা অভিযোগ ওনার নামে আনা হয়েছে ওইখানকার পত্র পত্রিকায়, কিন্তু কিছুই রুখতে পারে নাই। কারণ কি জানেন? ওনার পিছনে ছিল বাঙালি কমিউনিটি। এই বাঙালিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, ওনার পাশে দাঁড় করাইছে কে জানেন? জামাতে ইসলামের মীর কাসেম আলীর ভাইয়ের বউ এবং জয়রান মামদানি কিন্তু কৃতজ্ঞতা জানাইছে এই ভাই বোর কাছে, মানে মীর কাসেম আলী সাহেবের ভাই বোর কাছে। দেখেন, জামাতে ইসলাম এখানেও জড়িত, খেয়াল করছেন? আমরা অনেক সময় কত তুচ্ছ তাচ্ছিল্য করে কত কথা বলি, এরা কাঠমোল্লা টুপি আর দাড়ি লইয়া এরা কি ফরেন পলিসি মেনটেন করতে পারবে? বিদেশে এদেরকে পাত্তা দিবে? দেখেন পাত্তা দেয় কিনা। বাংলাদেশের বংশদূত জামাতে ইসলামের কর্মী, মামদানির নির্বাচনের জয়ের কারিগর, হ্যাঁ পিছনের জয়ের কারিগর এই জামাতে ইসলামের কর্মী। এবার চিন্তা করেন কোন পর্যন্ত হাত। আর কিছুদিন আগে তো দেখছেনই ডাক্তার শফিকুর রহমান স্যার কিভাবে 30 থেকে 35টা বিদেশি কূটনৈতিকের সাথে মিটিং করলো এই বাড়ি ধারায়। এরপর আমেরিকা যায় ডিপ স্টেটের অনেকের সাথে মিটিং করছে। আমরা কিছুদিন আগে শুনি নাই আমেরিকা বলছিল জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি, ওরা ভদ্র, এরকম কথা শুনছি না? এগুলো কি মিথ্যা ছিল? না, মিথ্যা ছিল না। কেন মিথ্যা ছিল না? এই মামদানির নির্বাচনে বোঝা যায় বাংলাদেশে বসে ওইখানে প্রভাব বিস্তার করতে পারে জামাতে ইসলাম, এবং জামাতে ইসলাম প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশের রাষ্ট্র নির্বাচনে। হ্যাঁ ভাই, এই যে ছাত্র শিবির যে জয় করে আসলো, এর প্রভাব আছে তো জামাতে ইসলামের, নিশ্চয়ই আছে, তাই না? ওনাদেরই তো সন্তান ছাত্র শিবিরের সবাই। কিন্তু এই রাষ্ট্র নির্বাচনটা আগে হয়ে যাওয়াতে একটা বিরাট প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, বিরাট প্রবলেম। কারণ কি জানেন? এই যে হ্যাঁ না ভোটটা থাইমা গেল, গণভোটটা থাইমা গেল, জুলাই সনদপত্রের স্বীকৃতিটাতে থাইমা গেল, এর পিছনে কারণ কি জানেন? এই রাষ্ট্র নির্বাচন। 4টা বিশ্ববিদ্যালয়তে যেভাবে জয় নিয়ে আসছে এবং যে বার্তা সারা বাংলাদেশে ছড়াই দিছে, ওইটাই হলো একমাত্র ভয়। এখন যদি এই হ্যাঁ না ভোট, এই গণভোট যদি হ্যাঁ যুক্ত হয়ে যায়, তাহলে সেকেন্ড বার্তাটা কি গেল সারা দেশে? হায় হায়, ডাকসুতে যেমন পরাজয়, এখানেও পরাজয়। না পরাজয় মানে তো জানেন পুরা টিমটাই পরাজয়। হ্যাঁ ভাই, আগামী নির্বাচনটাই পরাজয় হয়ে যায়, এই বার্তাটাই তো চলে যায়। খুব সহজ অঙ্ক, যার জন্য মাইনা নিতেছে না। দেখেন, ওনারা দিনের পর দিন, মাসের পর মাস একসাথে বৈশা ওইখানে দস্তখত করলো। আমরা নিজের চোখে তো দেখলাম ওই 17 তারিখে ওনারা দস্তখত করলো। টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, মির্জা ফখরুল সাহেব একবার ছাতা ধরে রাখছে এবং পড়তেছিল, সালাউদ্দিন আহমেদ আবার দেখেন সালাউদ্দিন আহমেদ সাহেব ছাতা ধরছে, মির্জা ফখরুল সাহেব পড়তেছিল, তারপরে সিগনেচার করলো, আমরা চোখে দেখলাম। এখন বলতেছে এটা চিটিং কেস হয়ে গেছে, বুঝছেন? এবং আরো ভয়াবহ কথা বলছে যে গণভোটের কোনো সুযোগই নাই বর্তমান সংবিধানে। এটা কে বলছে জানেন? ওনাদের খুব বড় হেভিওয়েট নেতা আমির খসরু সাহেব। হ্যাঁ, আমির খসরু সাহেব বলছে যে এই সংবিধানে গণভোটের হ্যাঁ না ভোটের কোনো সুযোগই নাই। কথা কিন্তু মিথ্যা বলে নাই, কথা মিথ্যা বলে নাই। এই সংবিধানে তো নাই। বাংলাদেশে হ্যাঁ না ভোট হয়েছে 3বার। একবার করছে আমাদের শহীদ প্রেসিডেন্ট সাহেব, ওনার পরে কে আসছে? আমাদের এরশাদ সাহেব, এরশাদ সাহেবের পরে শেখ হাসিনা আপা। হ্যাঁ, উনিও কিন্তু হ্যাঁ না ভোট করছে। ওনার হ্যাঁ না ভোটটা আবার অন্যরকম ছিল, মানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট কে সবচেয়ে বেশি ক্ষমতাবান হবে? প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না প্রেসিডেন্ট? মানে প্রেসিডেন্ট পদ্ধতিটাকে চেঞ্জ করে প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে সর্ব করার জন্য ওই হ্যাঁ না ভোটটা ছিল। ওই হ্যাঁ না ভোটে হ্যাঁ পাশ কইরা উনি প্রধানমন্ত্রী হইয়া এরপরে কি করছে জানেন? ওই হ্যাঁ না ভোটটা সংবিধান থেকে ফেলে দিছে। তার মানে কি জানেন? এই সংবিধানে যখন যার যেটা মন চাইছে ঢুকাইছে, আবার বাদ দিছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার এক পক্ষ এসে ঢুকাইছে, ওনারা এসব বাদ দিছে। তার মানে এই সংবিধান তো উলট পালট হইতে হইতে এই পর্যন্ত আসছে। এখন উলট পালট হইতে অসুবিধা কি? এখন বড় অসুবিধাটা হয়ে গেছে ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচনটা যদি না হতো, অথবা ছাত্র শিবির যদি ফেল করতো, তাহলে এই গণভোটটা কিন্তু হয়ে যেত। ভয়টা ওইখানেই। এই কথাগুলাই কিন্তু আমাদের তাহের সাহেব বলছে। আবার এদিক থেকে দেখেন আমাদের আব্বাস সাহেব কি বলতেছে। উনি বলতেছে আমরা কিন্তু অনেক ভদ্র, অনেক ভদ্রতা দেখাইছি, অনেক কিছু সহ্য করছি, কিন্তু আমাদেরকে বাধ্য করেন না। আমরা যদি মাঠে নামি ট্যাবলেট খাওয়ার সময় পাবেন না।
ট্যাবলেট, হ্যাঁ ট্যাবলেট খাওয়াইতে চায় কারে? ডাক্তার তাহের সাহেবকে, ডাক্তার শফিকুর রহমান স্যারকে ট্যাবলেট খাওয়াইতে চায়। ওনারা দুজনই ডাক্তার। এখন ইনি কার থেকে প্রেসক্রিপশন নিয়ে আইলো এই ট্যাবলেটের? এক আল্লাহ জানে। আরো কি বলছে জানেন? ৭১ আপনারা দেশের বিরুদ্ধে কাজ করছেন। হ্যাঁ ভাই, ওই যে ওই ফ্যাক্টরিতে আবার ঢুকে গেল। ওই ফ্যাক্টরি ৭১ একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরি থেকে ভাই প্রতি বছরই মুক্তিযোদ্ধার জন্ম নেয়। হ্যাঁ ভাই, এই ফ্যাক্টরি থেকে প্রতি বছর মুক্তিযোদ্ধার জন্ম নেয়। আমাদের দেশে এরকম মুক্তিযোদ্ধা আছে ৭১ যার বয়স ছিল ৬ থেকে ৮ বছর। হ্যাঁ ভাই, 6 থেকে 8 বছর। এমনও শুনছি 3 বছরের বাচ্চাও নাকি মুক্তিযোদ্ধা ছিল। নতুন নতুন এই মুক্তিযোদ্ধা জন্ম নেয় এই মুক্তিযোদ্ধার ফ্যাক্টরি থেকে। এই কথাটার ইঙ্গিত কে দিছে জানেন? সাদেক কাইয়ুম। হ্যাঁ ভাই, সাদেক কাইয়ুম তো আজকে অগ্নি ঝরা বক্তৃতা দিছে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখেন, বাংলাদেশে আজ পর্যন্ত যত বিপ্লব হয়েছে, ৭১ স্বাধীনতা বলেন, এর আগে ৫২ ভাষা আন্দোলনের কথা বলেন, সেখানেও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, এই ছাত্ররাই প্রথম মাঠে নামছে। ওনারা নামার পরই ওনাদের পিছনে শক্তভাবে দাঁড়াইতো কারা? এই বাংলাদেশের বঞ্চিত জনগণ, ওনারাই দাঁড়াইতো। তারপরে বিপ্লব হইতো। কিন্তু এই বিপ্লবের পরে বিপ্লবের সুফল কেউ ঘরে তুলতে পারে নাই। কেন পারে নাই জানেন? আমাদের ওই যে হাত পা বাঁধা থাকে অন্য কোনো দেশের কাছে, তারা আমাদেরকে ওই যে কাঠপুতলির মতো নাচায়, সুতা দিয়া নাচাইতে থাকে, সুতা দিয়া বাইন্দা রাখে, তো যার কারণে বারবারই বিপ্লব বিফল হয়েছে। তারপর ওইটার সুফল কে ঘরে তুললো? ওই বিপ্লবের কারণেই তো বিএনপির জন্ম হইলো। আজকে সেই দিন, এই ৭ই নভেম্বরে জনতা সিপাহী বিপ্লবের কারণেই কিন্তু বিএনপির জন্ম। হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে আটকায় রাখছিল, এই জনতা সিপাহী বিপ্লবের মাধ্যমে উনি মুক্ত হয়েছেন। মুক্ত হওয়ার পরই এই দেশের হাল। সাদিক কায়েমদের হাত ধরেই, ভিপি সাদিক কায়েমের কথা বলছি, ওদের হাত ধরেই জামাত ক্ষমতায় আসবে। সাদিক কায়েমরা অসাধারণ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন ডাকসুতে। তো দর্শক, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে একটা আলোচনা সভার আয়োজন করেছিল। সেখানে নানান বিষয়ে কথা বলেছেন এবং সব দলের লোকজনকে পাশে বসিয়ে যে বার্তা দিলেন, একটা ঐক্যবদ্ধ ইনক্লুসিভ বাংলাদেশের বার্তা। যেই ম্যাথোডোলজিতে সাদিক কায়েমরা ভিপি হয়েছেন, ফরহাদ জিএস হয়েছেন, মহিউদ্দিন এজিএস হয়েছেন, মানে শিবির জিতেছে, ওই ম্যাথোডোলজি প্রচার করেছেন। মানে ইনক্লুসিভ বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল ছিল না ওরকম। তো সাদিক কায়েমরা যেসব ন্যারেটিভ নির্মাণ করছেন, তারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে জামাত ক্ষমতা আসবে। জামাত নিজেরা ওই কাজটা পারবে না যেটা সাদিক কায়েমরা করছেন বা করে দেখাচ্ছেন। সাদিক কায়েম বলছেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ জুলাই ব্যবসা চলবে না। এখন জামাতকে, ইসলামপন্থীদের দমন করার সবচেয়ে বড় হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ ব্যবসা। মুক্তিযুদ্ধ ব্যবসার মধ্য দিয়েই মূলত ভারত ইসলামপন্থীদের দমন করে রেখেছে গত 54 বছর। এখন এই জায়গাটার অল্টারনেটিভ কোনো হাইপোথিসিস তৈরি করা, এটা ইসলামপন্থীদের কেউ পারেনি, ওই ধরনের অবস্থানই ছিল না। এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আর এক দল বেরিয়েছে, জুলাই ব্যবসায়ী। তারাও ইসলামপন্থীদেরকে দমন করতে চায় এই জুলাই চেতনাকে সামনে রেখে। এবং তারা ডাবল ব্যবসায়ী, তারা ৭১ ব্যবসা করে আবার জুলাই ব্যবসা করে। আওয়ামী লীগ তো শুধু ৭১ ব্যবসা করতো, আর এই জুলাই ব্যবসায়ীরা ডাবল, ৭১ জুলাই দুইটাই বেঁচে খেতে চায়। এগুলো চলবে না, কারণ এগুলো, এই দুইটা বিষয়ে জামাত ক্ষমতা আসার পেছনে অন্যতম একটা বাধা। ৭১ ব্যবসা এবং জুলাই। ৭১ সমস্যা না, জামাত তো ৭১ ভুলের জন্য ক্ষমা চেয়েছে, আরো ক্ষমা চাইতে রাজি, এবং সবাই বাংলাদেশকে মেনে নিয়েছে। জামাত পুরোপুরি বাংলাদেশপন্থী। ৭১ সালের 16 ডিসেম্বরের পর থেকেই জামাত সবাই স্বাধীন বাংলাদেশকে মেনে নিয়েছে, কেউ আর রিউনাইটেড পাকিস্তান করার কোনো চেষ্টা করেনি। কিন্তু ৭১ যে ভুল সিদ্ধান্ত ছিল, এর জন্য ক্ষমা চেয়েছে, দ্যাটস ইট, এখানে একটা সমাধান। এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি আন্তরিক ছিল জামাত, এবং যেহেতু তাদের দুর্বলতা ছিল, তারা ভুল করেছিল। তো সেই জায়গায় এই মুক্তিযুদ্ধ এবং জুলাই ব্যবসা চলবে না, এই কথা জামাতপন্থী কেউ বলবে এবং সেটা কার্যকর হবে, এবং আসলে এই জুলাই ব্যবসা চলতে দিবে না, এরকম কোন হেডামোলা নেতা বাংলাদেশে অতীতে ইসলামপন্থীদের মধ্যে আসে নাই। বরং তারা এই কথা বললে আরো বিপদে পড়তো। এ কথা বলছো কেন? না, তুমি স্বাধীনতা বিরোধী। কিন্তু না, সাদিক কায়েমরা বলেছেন। সাদিক কায়েমের রিয়ালিটি কি দেখেন। সাদিক কায়েম নিজে মুক্তিযুদ্ধের চেতনাকে পরিপূর্ণভাবে ধারণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জুলাইতে নেতৃত্ব দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছেন। একদম প্রথম সারির জুলাই যোদ্ধা, জুলাই থিওরিস্ট, প্রোপোনেন্ট, মাস্টার মাইন্ডস, আপনি যাই বলেন না কেন, ওয়ান অফ দি, আমি বলছি না যে অনলি। সাদিক কায়েম যে জুলাই বিপ্লবের অন্যতম কোর পয়েন্ট ছিলেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ কারো নাই, এটা এস্টাবলিশড হয়ে গেছে। এই জায়গায় সাদিক কায়েম বলতে পারেন যে আমরা জুলাই ঘটিয়েছি, কিন্তু জুলাই নিয়ে ব্যবসা করবো না, শহীদদেরকে আমরা সম্মান করবো, আমরা নতুন বাংলাদেশ করবো, কিন্তু ব্যক্তিগত স্বার্থ। এই কমিটি থেকে ডিসিশন নিয়ে ফেলেছে, তারা সেই আগের ডিসিশনই আছে। মানে আগে যে তাদের মনোভাব ছিল যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে যে সমস্ত নোট অফ ডিসেন্টগুলো ছিল বিএনপির, সেগুলোকে বাদ দিয়ে করতে হবে এবং গণভোট জাতীয় ইলেকশনের দিনই করতে হবে।
তারা সেই জায়গা থেকে এক চুল পরিমাণও নড়েনি। তবে জামাত বিভিন্ন রকম কর্মপন্থা দিয়ে সেটাকে আদায় করার চেষ্টা করেছে। প্রথম তো আমরা দেখলাম একটি পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে তাদের স্মারকলিপি দিয়েছেন এবং একটি সময় বেঁধে দিয়েছেন, খুব সম্ভব 11 তারিখ পর্যন্ত। 11 তারিখের পর তারা অন্যভাবে মাঠে নামবে। বিএনপি কিন্তু চুপচাপ আছে, বিএনপি তাদের কর্মাদি চালিয়ে যাচ্ছেন, তারা ইলেকশন নিয়ে ব্যস্ত, তাদের ইলেকশনের কোথায় কাকে নমিনেশন দিবেন এবং কে কোথায় নমিনেশন পাচ্ছে এবং সেটা নিয়ে যে সমস্ত টুকটাক গণ্ডগোল হচ্ছে সেগুলো সামলাতে বিএনপি এখন ব্যস্ত। বিএনপি এখন এই জুলাই সনদ বা গণভোট নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছে না। তাহলে আলামতটা কি হলো? এই সরকারকে কি কেউ কোনো পাত্তা দিচ্ছে না? দেখুন বন্ধুরা, বাংলায় একটা কথা আছে যে বাঙালি নাকি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আমি এই কথাটা এই জন্য বললাম যে এই যে ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকারটা গঠন করেছেন, এটা কিন্তু একটি নির্বাচিত সরকার। নির্বাচিত বলতে এই সেন্সে আমি বলছি যে কোনো সরকারই গঠিত হয় জনগণের ভোটে অথবা যে কোনো একটা অভ্যুত্থানের বিপরীতে। এই সরকার কিন্তু অভ্যুত্থানের বিপরীতে সমস্ত দলগুলোর স্বীকৃতি নিয়ে সমস্ত দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, এবং এই আমরা দলগুলোকে এই জন্য বলছি, দলগুলোকে তো রিপ্রেজেন্ট করে, পুরো দেশের মানুষকে তাদের দলগুলোই রিপ্রেজেন্ট করে, তাই না? এখানে শুধু আওয়ামী লীগকে আপনি বাদ দিয়ে রাখছেন, কারণ আওয়ামী লীগ ওই সময় ছিল আমাদের এই সমস্ত দলগুলোর অপোজিশনের একটি দল, যার বিরুদ্ধেই এই আন্দোলন হয়েছিল এবং এই বিপ্লব হয়েছিল। সুতরাং তাকে বাদ দিয়ে বাকি যে দলগুলো আছে সেখানেই বাংলাদেশের বাকি আপামর জনগণ সেইখানেই আছে। তো সেই জনগণবাসী দলের ম্যান্ডেট নিয়ে কিন্তু ইউনূস সাহেব সরকার গঠন করেছে। একে আপনি কোনো অবস্থাতেই একটি অনির্বাচিত সরকার বলতে পারেন না। অনির্বাচিত সরকার যিনি বলবেন তিনি বিরাট একটা ভুল বাক্য প্রয়োগ করছেন। উনি অবভিয়াসলি এই বাংলাদেশের সমস্ত দলের দ্বারা নির্বাচিত একটি সরকার, তার অনেক ক্ষমতা ছিল, উনি সেই সমস্ত ক্ষমতাগুলো অ্যাপ্লাই করেননি। এবং এই শেষাবধি এসে এই যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে ঝামেলাটা হয়েছে এটা নিয়েও উনি কোনো ডিসিশন দেননি। উনি আবারও বলেছিলেন যে আপনারা বসে আপনারা একটা ডিসিশন নিন, আমি আপনাদের কথা মতোই কাজ করবো। কিন্তু কোনো দলই যখন করলো না, এখন সরকার নিজেই সেই ব্যবস্থাটা নেবে। এখন দেখা যাবে ইউনূস সাহেব কী ডিসিশন নেন। এখন দেখুন, ডিসিশন তো দুটোর একটা হবে, হয় গণভোট যদি উনি ইলেকশনের আগে দিয়ে দেন তাহলে বিএনপি মানবে না, আবার গণভোট যদি ইলেকশনের দিন দেন, জাতীয় নির্বাচনের দিন দেন, তাহলে জামাত ইসলাম মানবে না। উনি যদি জুলাই সনদকে বাস্তবায়ন করে দেন উইদাউট সেই সমস্ত নোট অফ ডিসেন্ট ব্যতীত যেগুলো বিএনপি দিয়েছিল, তাহলে বিএনপি মানবে না। আবার যদি সেই নোট অফ ডিসেন্টগুলো উনি বাদ দিয়ে দেন সেখান থেকে, তাহলে অন্যান্য দল এনসিপি সহ কেউই মানবে না। মানে এমন একটা পরিস্থিতির মধ্যে সরকার পড়েছে। সরকার এখন কোন পথে যাবে, সরকার কি তার পাওয়ার অ্যাপ্লাই করবে কিনা, বা সরকার কি চুপচাপ বসে বসে দেখেই যাবে? এবং 11 তারিখে যে আন্দোলনটা শুরু হবে তারপরে কিন্তু আরেকটি আলামত আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা আমাদের দেশের একটা সংবাদে দেখলাম আওয়ামী লীগ বিরাট আকারে একটা আন্দোলনের নামবার প্রচেষ্টা করছে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে তারা বেশ প্রচণ্ড শক্তিশালী হয়ে রাস্তায় নামবে। এখন প্রশ্ন আসছে, 11 তারিখে যদি জামাত ইসলাম এবং তার সমমনা দলগুলো রাস্তায় নেমে আন্দোলন করা শুরু করে দেয়, আর ঠিক ওই মুহূর্তে যদি আওয়ামী লীগ তার সাথে মিশে যায় বা আওয়ামী লীগ আলাদাভাবে আন্দোলন করে, তাহলে এই যে বিরাট বিরাট দুটো আন্দোলন, সেটা কি সরকার সামলাতে পারবে? তখন কি সরকার আওয়ামী লীগের যারা আন্দোলন করছে তাদের ধরপাকড় করবে, না জামাতের আন্দোলনকে নিবৃত্ত করবার চেষ্টা করবে? এই যে একটা কেওয়াস শুরু হচ্ছে, এই কেওয়াসের মধ্যে বিএনপি কিন্তু নেই। বিএনপি আছে তার সরকার গঠনের জন্য, বিএনপি আছে ইলেকশনটা দেওয়া হোক, ইলেকশনটা দেওয়ার পর উনি সরকার গঠন করে তারপরে উনি যা করার করবেন। অনেকে বলছেন যে জুলাই সনদ যদি পাসও হয়ে যায়, জুলাই সনদ যদি সরকার যেভাবে পাস করতে চাচ্ছে সেভাবে যদি পাস করে দেয়, তাহলে বিএনপি এসে তো বলেছে যে তারা এই সমস্ত সনদ ফনদ কিছু মানবে না, যেটা অনেক আগেই বলেছিল, তারা এগুলো সব ছুঁড়ে ফেলে দেবে। সেটি বোধহয় সম্ভব হবে না, কারণ জনগণ যদি জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে দেয়, আর সেটা যদি একবার হ্যাঁ ভোটে পাস হয়ে যায়, তাহলে পরবর্তী সরকার যেই আসুক সে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে বলে মনে হয় না। তাহলে জনগণের কাছে সে হবে নিগৃহীত, সে জনগণের কাছে হবে একটি বেঈমান সরকার। যদি সরকার এর আগে গণভোট দিয়ে হ্যাঁ ভোট নিয়ে এই গণভোটকে বা এই জুলাই সনদকে বাস্তবায়ন করাতে পারে, এবং জুলাই সনদের পক্ষে যদি হ্যাঁ ভোট বেশি হয়, তাহলে সরকার যেটাই আসুক, পরবর্তীতে যে সরকারই আসুক সে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে না, মুখে যত কথাই বলুক না কেন। এখন মুদ্রা কথা হচ্ছে যে আমাদের সরকার যে বর্তমানে আছেন তারা কি খুব দুর্বল সরকার? তারা এত দুর্বল কেন? তাদের তো দুর্বল থাকবার কথা ছিল না, তারা তো একটা ম্যান্ডেট নিয়ে এসেছিল। তারা কেন তাদের হ্যাডম দেখাতে পারছে না? এবার মনে হয় হ্যাডম দেখাবে। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেখাবেন সেটার দিকেই পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। উনি কি গণভোটটা ইলেকশনের দিন দিবেন? উনি কি জুলাই সনদটা নিজে দস্তখত করে পাস করাবেন, নাকি উনি জুলাই সনদটা মহামান্য প্রেসিডেন্টকে দিয়েই করাবেন? বিপদ কিন্তু বন্ধুরা চারিদিকে। প্রেসিডেন্টকে দিয়ে করালে এনসিপি মানছে না, উনি নিজে করলে আইনের কিছু জটিলতা আছে। গণভোট যদি নভেম্বরে দেয় তাহলে বিএনপি মানছে না, গণভোট যদি জাতীয় ইলেকশনের দিন দেয় তাহলে জামাত মানছে না। এখানে এনসিপির ভূমিকাটা কি সেটা নিয়ে কিন্তু একটু সন্দিহান সবাই, কারণ এনসিপি দেখুন একদম চুপচাপ বসে আছে, ওনারা কোনো কথাই বলছেন না। এনসিপি আছেন তাদের নির্বাচন নিয়ে, তারা প্রার্থীরা বাছাই করছেন এবং তারা বসে বসে মুচকি মুচকি হাসছেন। অনেকেই বলছে এনসিপির সাথে বিএনপির একটা সমঝোতা হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমি কালকে কথা বলেছি। সেটাও যদি হয়ে যায়, আর যদি এনসিপি বিএনপি এক হয়ে যায়, আর যদি জামাত একা পড়ে যায়, তাহলে দেশে যে পরবর্তী পরিস্থিতিটা কি হবে এবং সেই পরিস্থিতি ইউনূস সরকার সামলাতে পারবে কিনা। এছাড়া আওয়ামী লীগ যদি এর মধ্যে যোগ দেন, তাহলে
আওয়ামী লীগ যদি তাদের মিছিলগুলো যেভাবে তারা পরিকল্পনা করছে বিভিন্ন জায়গায়, এটা যদি তারা করে ফেলতে পারেন, তাহলে যে ক্যাওয়াসটা শুরু হবে সেটাকে সামাল দেওয়ার মতো অবস্থা বর্তমান সরকারের আছে কিনা সেখানে কিন্তু সন্দেহ রয়েই গেল। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।